হ্যালো স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাই ডাব্লিউবিপিএসসি টেক্সট বুকে। সবাইকে অনেক 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 স্বাগত জানাই। আমার পিছনে দেখা ছবি দিয়ে তোমরা বুঝতেই পারছো যে আজকে আমি কথা বলবো অপারেশন সিন্দুর, যেটাকে আমরা বাঙালিরা বলি সিঁদুর। তো অপারেশন সিন্দুর বা অপারেশন সিঁদুর নিয়ে আমরা কথা বলবো, যেখানে দেখতে পাচ্ছ দুজন মহিলা আছেন। একজন কর্নেল মানে আর্মি, যারা পদাতিক সৈন্য হয়, আর একজন হচ্ছে এয়ার ফোর্স, তো উনি উইং কমান্ডার। তো কি হচ্ছে অপারেশন সিঁদুর সেটা সম্পর্কে আমরা জানবো। আজকে 8 তারিখ, গতকাল ছিল 7 তারিখ। তো বলা যেতে পারে 7 তারিখের সকালের দিকেই, সকালও বলা ভুল, মাঝরাত 1:44 নাগাদ হঠাৎ করে পাকিস্তানের যে জঙ্গি সংগঠন এবং যে কেন্দ্রগুলো ছিল তাতে অ্যাটাক করা হয় এবং 9টা জায়গায় অ্যাটাক করে সমস্ত জঙ্গি সংগঠনের কেন্দ্রগুলোকে একদম ধূলিসাৎ করে দেওয়া হয়। কেন হলো এটা আমরা জানি। ঠিক আজ থেকে দু সপ্তাহ আগে জম্মু কাশ্মীরে যারা ট্যুরিস্ট ছিল তাদেরকে হত্যা করা হয়েছিল। শুধু কি হত্যা করা হয়েছিল, নারীদেরকে তো হত্যা করা হয়নি বা বাচ্চাদের তো হত্যা করা হয়নি। কেন হয়নি? না হওয়ার কারণ ছিল পরিবারের পুরুষ সদস্যটিকে মেরে দেওয়া, এবং যখন তাদের স্ত্রীরা জিজ্ঞেস করছিল যে আমাকেও মেরে দাও, না হলে আমি কি করে বাঁচবো, তো তখন বলা হয়েছিল গো টেল ইয়োর মোদি, আপনি वज़ीर आज़म को जाके बोलो कि तुम्हारे पति को मार दिया। মানে কি, তোমার প্রধানমন্ত্রীকে গিয়ে বলো তোমার স্বামীকে মেরে দিলাম, যা করার মোদি এবার করুক। আমাদের ভারতীয় কালচারে আমরা যে ধর্ম থেকে বিলং করি না কেন, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, আমাদের ভারতীয় কালচারে আমাদের মেয়েরা, মানে আমি বলছি না মেয়েরা স্বাধীন নয়, আমরা মেয়েরা স্বাধীন, কিন্তু আমরা এমনভাবে বড় হই যেখানে আমাদের বাবার ভূমিকা একটা থাকে, তারপরে স্বামীর ভূমিকা থাকে এবং তারপরে সন্তানের ভূমিকাও থাকে। কারণ যখন আমরা ছোট থাকি, যদি তুমি মাধ্যমিকেও ভালো রেজাল্ট করো, বলা হয় অমুকের মেয়ে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে। তুমি যখন সার্ভিসে আসো তখন বলা হয় যে তুমি চাকরি বাকরি করলে তোমার বিয়ে হয়ে গেল, অমুকের বউ কি ভালো কাজ করছে, পাড়ায় অন্তত বলা হয়। আর যখন তোমার সন্তান ভালো কাজ করে তখন তোমাকে বলা হয়, একজন মহিলাকে, অমুকের মা কি সুন্দর মানুষ করেছে বাচ্চাকে, সে ছেলে হোক বা মেয়ে হোক, ও মানে একটি মেয়ের মা হোক বা একটি ছেলের মা হোক। তো আমাদের কাছে এটা খুব ওতপ্রোতভাবে জড়িত। সে আমরা মহিলারা এখন ডাক্তার, আমরা ইঞ্জিনিয়ার, আমরা সেনায় বর্ডারে দাঁড়িয়ে টেক্কা দিচ্ছি, কিন্তু এটা আমাদের একটা কালচার। তো স্বামীকে মেরে দেওয়া অনেক সময় আমাদের ভারতীয় কালচারে মনে হয় যে সিঁদুরের ঐতিহ্য কতটা দামি আমাদের কাছে, তাই না? যে আজকে আমিও বিবাহিত, তো আমিও কিন্তু সিঁদুর পরিধান করি, টিপ পরিধান করি। কেন? এটা বোঝাতে যে আমি ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক, কিন্তু আমি বিবাহিত। এটা আমাকে দেখে এটা বোঝা যায়। আমাকে এক ঝলকও যদি দেখো, আমার নাম শতভিসা মজুমদার, তোমরা আমাকে চেনো, আমাকে এক ঝলক দেখলেই তোমরা বুঝতে পারো না ম্যাম বিবাহিত। কেন? কারণ আমি সিঁথিতে সিঁদুরটা পরি, আমি কপালে টিপটা পরি। তো এই যে হিন্দু ধর্মের নারীদেরকে, কারণ জঙ্গি সংগঠন শুধু বলা হচ্ছে একজন যিনি ইসলাম ধর্মাবলম্বী ছিলেন, যিনি ওই স্পটে ছিলেন, তাকে ছাড়া সমস্ত হিন্দুদেরকেই মেরেছেন, এবং বলা হয়েছে যে হিন্দু ধর্মটা জানার পরেই আরও হয়তো মেরেছেন, এবং বলেছে যাও গিয়ে বলো তোমার প্রধানমন্ত্রীকে যে তোমার স্বামীকে মেরে দিলাম। তো সিঁদুরের অস্তিত্ব একজন হিন্দু মহিলার জীবনে অনেকটা। তো এই ছবিটা দিয়ে শুরু করার কারণ কি, যে কি জিনিসটা অপারেশন সিন্দুর কেন নাম হলো, কি জন্য। আমি ইংরাজি বাংলা দুটোতেই রেখেছি, যেটাতে তোমাদের সুবিধা। অপারেশন সিন্দুর নেমড আফটার দ্য হিন্দু সিম্বল অফ ম্যারেজ, মানে কি হিন্দু বিবাহিত মহিলাদের এটা একটা প্রতীকী চিহ্ন যে আমরা বিবাহিত। তো এই পারপাস শুরু করা হলো অ্যাভেঞ্জড দ্য লস অফ হিন্দু উমেন টার্গেটেড বাই টেরোরিস্ট। যে সকল আতঙ্কবাদীরা, যে সকল সন্ত্রাসীরা বা আতঙ্কবাদীরা হিন্দু মহিলাদেরকে টার্গেট করে তাদের স্বামীদেরকে ধরে 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 মার্ডার করেছে এবং পেহেলগামে আতঙ্ক ছড়িয়েছে, সেই জিনিসটাকে মর্যাদা দেওয়ার জন্যই কর্নেল সুফিয়া কোরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং, এনারা দুজন এটার নেতৃত্ব দিয়েছেন অপারেশন সিন্দুর। দুজনেই মহিলা, তাহলে নারী শক্তির জয় হোক।
আমাদের দেশে এই কালচারও আছে, নারী শক্তির জয় হোক। এবং কিভাবে ঐক্যতা দেখো, আমরা নিজেদের মধ্যে হিন্দু মুসলিম করে লড়াই করি সাধারণ পরিবেশে, দেখো দেশকে ভালোবাসলে কিরম হয়। সোফিয়া কুরেশি একজন মুসলিম, কিন্তু দেশভক্তি আছে। এই মাটি, এই জমি, এই ল্যান্ড আমার, সেটা হিন্দু হই বা মুসলিম হই। উইং কমান্ডার ভূমিকা সিং একজন হিন্দু, কিন্তু এনারা দুজন কি সুন্দর একতার সঙ্গে দেশের নাম রাখলো, আমাদের গোটা মহিলা সমাজকে পরিচালিত করলো। এই যে উইং কমান্ডার ভূমিকা সিং, কর্নেল সোফিয়া কুরেশি, হ্যাটস অফ। এই দুজন মহিলা দেবী দুর্গার মতন করে সামলিয়েছেন, হ্যাটস অফ। এর থেকেই বোঝা যায় দেবী দুর্গার অস্তিত্ব আছে ভারতবর্ষে। আমরা যে প্রতি বছর শরৎকালে দেবী দুর্গা পুজো করে লাফালাফি করি, এর থেকে বোঝা যায় নারী শক্তির অস্তিত্ব আমাদের দেশে সত্যিই আছে। এর নামকরণ করার কারণই হচ্ছে মহিলা শক্তি এটা পরিচালনা করেছেন ওনাদের নেতৃত্বে, এবং ওনারা দুজন ব্রিফিং দিয়েছেন এবং দারুণ দুর্দান্ত ব্রিফিং দিয়েছেন। ব্রিফিংয়ে কি বলেছেন? আমাদের ভূমিকা সিং বলেছেন, বেছে বেছে আমরা বদলা নিয়েছি। বলেছে চুন চুনকে और भी बदला लेंगे, বেছে বেছে বদলা নেব। কিরকম বদলা? মনে করে দেখো, মুম্বাই টেরার অ্যাটাক 2008 সালে, মনে পড়ছে? 26/11 মুম্বাইয়ে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিল, 166 জন লোক মারা গেছিল, আতঙ্ক ছড়িয়েছিল। তার নাম কি ছিল? আজমাল কাসাফ। আরো একজন মাস্টার মাইন্ড ছিল এই সমস্ত কিছুর পেছনে। কি নাম? ডেভিড। ওই ডেভিড এখন আমেরিকার জেলে বন্দি, আর আজমাল কাসাবের তো গল্প আমরা শেষ করে দিয়েছি। কেন ডেভিড ম্যাম আমেরিকায়? কারণ ডেভিডের ন্যাশনালিটি ছিল আমেরিকান, কিন্তু বাই বর্ন মানে ও অ্যাকচুয়ালি ছিল পাকিস্তানি। তাই জন্য দেখবে বলা হয় ডেভিডকে যে পাকিস্তানি আমেরিকান, তাই জন্য আমেরিকার গভর্নমেন্টের হাতে তুলে দিতে হয়েছে, আমেরিকার জেলে আছে। তো এই কুরেশি, কর্নেল কুরেশি, সোফিয়া কুরেশি, ইনিও বলেছেন যা যা আমাদের সঙ্গে ঝামেলা করেছে টেররিস্টরা, প্রতিটা জিনিসের আমরা বদলা নেব, এখনো তো পুরো পিকচার এখনো বাকি। তো ইনি হচ্ছেন কর্নেল সোফিয়া কুরেশি, মানে নমন ভদ্রমহিলাকে, প্রণাম ভদ্রমহিলাকে, স্যালিউট। আর ইনি হচ্ছেন কে? উইং কমান্ডার ভূমিকা সিং। দুজনেই দুর্দান্ত ব্রিফিং দিয়েছেন এবং সেই ব্রিফিংয়ে বলেছেন যে এখানেই শেষ নয়, আমরা সফলভাবে পেহেলগাঁও অ্যাটাকের মহিলাদের, আমাদের দেশের মহিলাদের সঙ্গে যে অসভ্যতামি করা হয়েছে সেই অসভ্যতামির বদলা দিতে পেরেছি। এবং টুইট করেছেন ইন্ডিয়ান আর্মি, জাস্টিস হ্যাজ সার্ভড, জয় হিন্দ। কেন জাস্টিস দেওয়া হলো? কাদেরকে? ভারতের নাগরিক, ভারতের ওই সকল প্রতিটা মহিলাকে যারা জানে যে হিন্দু মহিলা তার সিঁদুরের দাম কতটা আছে। কি বলছে? 2 weeks after 2 সপ্তাহের মধ্যেই পেহেলগাম টেরার অ্যাটাক ইন্ডিয়ান আর্মি, নেভি অ্যান্ড এয়ার ফোর্স জয়েন্ট অপারেশন করেছে। ভারতবর্ষে 1971 পর প্রথমবার হলো যে ত্রিশক্তি মিলে অ্যাটাক করেছে। সেই হয়েছিল 1971 যখন বাংলাদেশ আমরা স্বাধীন করলাম। এবারেও স্বাধীন হবে, বালুচিস্তান স্বাধীন হয়ে যাবে পাকিস্তানের থেকে। পাকিস্তান যদি এখনো না বুঝে থাকে, 1971 যুদ্ধটা একবার পাকিস্তান মনে করুক। খুব বড় বড় ভাটিয়েছিল আমাদের কাছে পিএনএস গাজিয়েছে, পিএনএস গাজিকে ভেঙে টুকরো টুকরো করে জল সমাধি করে দিয়েছিলাম আমরা। কি না পুরনো আইএনএস বিক্রান্ত ছিল, এখন যে নতুন আইএনএস বিক্রান্ত আছে তো আরো মারাত্মক। পাকিস্তানের বোঝা উচিত বাংলাদেশ স্বাধীন হয়েছে, এবারে ঝামেলা করতে আসলে বালুচিস্তান ও আলাদা করে বালুচিস্তান হামারা হ্যাঁ আর বলতে হবে না, বালুচিস্তানও স্বাধীন হবে। 1971 সালের পর প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে 3টে প্রতিরক্ষা বাহিনী, কে? ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ার ফোর্স আর ইন্ডিয়ান আর্মি। ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ার ফোর্স আর ইন্ডিয়ান আর্মি, যাকে সবাই দৌড়িয়ে চলে, ইন্ডিয়ান আর্মি। দেখো এটা একটা টাইমস অফ ইন্ডিয়ার পেপার কাটিং, যেখানে বলছে দেখো টেরার ক্যাম্পস অফ আজমাল কাসাব, নামটা দেখতে পাচ্ছ? টেরার ক্যাম্পস মানে যেখানে প্রশিক্ষণ, এদের ট্রেনিং হতো যেখানে, ক্যাম্পস অফ আজমাল কাসাব অ্যান্ড ডেভিড হেডলি। এই ডেভিড হেডলি হচ্ছে পাকিস্তানি আমেরিকান,
এই ডেভিড হেডলি এ হচ্ছে মেন মাস্টার মাইন্ড, আর জিনিসটা করেছিল আজমাল কাসাব। এর মাথার থেকে বেরোনো বুদ্ধি। মুম্বাই টেরার অ্যাটাক মনে করো 2008 26/11 মনে করো, 26 যেটাকে বলা হয় 26/11, 26/11 মনে করো। তো এদের যেটা ক্যাম্প, সেই ক্যাম্প এখনো বহাল তবিয়তে পাকিস্তানে ছিল, সেটা আমরা ভেঙে গুড়িয়ে দিয়েছি। ওইখানে আরো এরকম ট্রেনিং হচ্ছে কি না, ইন্ডিয়ার দিকে সর্বনাশ করো। অপারেশন সিন্দুরের মাধ্যমে আমরা এই পুরো ট্রেনিং ক্যাম্প, এখানে দেখো ছবিতে এই রকম জায়গায় বম্বিং করে মিসাইল দিয়ে আমরা নষ্ট করে দিয়েছি। এই সেই কুখ্যাত জায়গা যেখান থেকে ডেভিড হেডলির মতন শয়তান এবং আজমাল কাসাবের মতন শয়তান উঠে এসছে। এখানে বড় করে দেখো ছবিটা, এই জায়গায় একদম এয়ার স্ট্রাইক করা হয়েছে রাত্রির বেলায় 1:44-এ, যখন রীতিমতন আমরা ভারতীয়রা গভীর ঘুমে ঘুমিয়ে আছি, এটা ভেবে যে মক ড্রিল হবে, মক ড্রিল হবে, আগামীকাল মক ড্রিল হবে। পাকিস্তান তো এমনিই মাথা মোটা, সারা জীবনই তাই। পাকিস্তান এমনিই মাথা মোটা। তো পাকিস্তানের জনগণের প্রতি আমার বক্তব্য, যুদ্ধ লাগলে তো ক্ষতি হয়, স্বাভাবিক। আমি জনগণের প্রতি, ভারত সরকারেরও কিছু নেই যে আমরা চাই না জনগণের কিছু হোক, পাকিস্তানের জনগণের প্রতি আমাদের কোনো রাগ নেই। কিন্তু পাকিস্তান গভর্নমেন্ট নিজের মাটিতে কেন এই ক্যাম্পগুলো, এই টেরর অ্যাটাক করার প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে রাখে? এরা নিজেরা কেন বন্ধ করে দেয়নি? নিজেদের থেকে কেন বন্ধ করে মনে হয়নি যে আমরা গোটা, নট অনলি ভারত, বাকি অন্যান্য দেশ, যে এই যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এই সেম জিনিসের ট্রেনিংও তো এখানে হয়েছিল লাদেনের, সেগুলোও গুড়িয়ে দেওয়া হয়েছে। বেশ হয়েছে, বেশ হয়েছে। পাকিস্তানের খালি মিথ্যে কথা, খালি মিথ্যে কথা। না, আমাদের দেশে তো লাদেন নেই। আমেরিকার প্যারামিলিটারি ট্রুপ গিয়ে ওদেরই দেশ থেকে তুলে এনে ওদেরই দেশের মধ্যে লাদেনকে মেরে এলো। তার আগে পর্যন্ত পাকিস্তান বলে গেছে আমাদের দেশে তো লাদেন নেই, লাদেন নেই। একটা বেঈমান দেশ, বেঈমান দেশ পাকিস্তান। ভারতের থেকে আলাদা হয়ে গিয়ে এই দেখো 2008 26/11 2008 মুম্বাই টেরর অ্যাটাক মনে পড়ছে? 166 জন মারা গেছিল। কি দোষ ছিল সাধারণ মানুষগুলোর? কি প্রমাণ করতে চেয়েছিল আজমাল কাসাব? তারা খুব শক্তিশালী। ভারত এই সিচুয়েশনে এসে গেছে না, বিদেশে পালিয়ে গেলে সেখান থেকেও খুঁজে বের করে এনে মারবে। যে গর্তেই লোকা, সেখান থেকে খুঁড়ে মাটির তলায় লোকালেও খুঁড়ে বার করে এনে ভারত মারবে। এখন ভারতের মাথা এখন ঠিক নেই। কেন ভাই লাগতে গেলি আমাদের সঙ্গে? এই রকম অসভ্যতামি করেছে আজমাল কাসাব, ডেভিড হেডলি। তাদের ক্যাম্প ভেঙে দিয়েছি বলে পাকিস্তানের জন্য দুঃখ প্রকাশ করা কিছু সাধারণ ভারতীয়, আপনাদেরকে ধিক্কার জানাই। এই 166 জন যারা মারা গেছে, এরা আমাদেরই দেশের লোক ছিল, এদেরও কোনো দোষ ছিল না। তাই যখন আপনাদের মতন কিছু বুদ্ধিজীবী যারা বলে পাকিস্তানের জনগণের কি হবে, একবার ভাববেন আমাদের কি হবে। আরো একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই, এটা শুধুমাত্র মুম্বাইয়ে হওয়া ঘটনা, বাকি শহরের কথা বললামই না। এটা আমি একটা রিপোর্ট দেবো এখন। এই রিপোর্টটা শুধুমাত্র, এবং এই রিপোর্টটা কিন্তু ইন্ডিয়ান টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস অফ ইন্ডিয়া, সমস্ত কিছুর থেকে নেওয়া রিপোর্ট। এই রিপোর্টটায় আমি শুধু মুম্বাই অ্যাটাক, মুম্বাইতে যা যা অ্যাটাক হয়েছে সেই রিলেটেড কথা বলবো, অনলি মুম্বাই, গোটা ভারতের কথাও বলবো না, শুধু মুম্বাইতে কি কি হয়েছে রিপোর্টে। 1993 257 জনকে মেরেছে টেররিস্ট অ্যাটাক, জৈশ ই মোহাম্মদ। 713 জন হয় পা ভেঙে গেছে, পা খোড়া হয়ে গেছে, হাত চলে গেছে। 1997-তে জামা মসজিদের কাছে মারতে পারিনি কাউকে, 3 জন ইনজিওর্ড। মালাদের কাছে মারতে পারিনি কাউকে, 1 জন ইনজিওর্ড। বিরারের কাছে 9 জন মেরে ফেলেছে। ঘাটকোপারের কাছে 3 জনকে মেরে ফেলেছে, 31 জন ইনজিওর্ড। মুম্বাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের কাছে 25 জন ইনজিওর্ড। 2003, তারপরে 2003-এ তো ব্যাক টু ব্যাক হয়েছে। দেখো 27 জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুলাই, আগস্ট 2003 কত লোক মেরেছে। দেখো কিল্ড, এটা কিল্ড, কত লোক মেরেছে এই জঙ্গি সংগঠন। দেখো দেখো, আরে এত তো আমরা ইনজিওর্ড, আরো আছে। এবারে আসছি বিখ্যাত মুম্বাই অ্যাটাক, 166 জনকে মেরেছে, 300-র উপরে ইনজিওর্ড। তারপরেও 2011-তে আবার সিরিয়াল বম ব্লাস্ট করেছে,
16টা জায়গায় আলাদা আলাদা করে বম রেখেছিল, 26 জন মারা গেছে, 131 জন ইনজিওর। আজ মানে শুধু যদি 93 পর থেকে শুধু মুম্বাইতে দেখো 710 লোক মেরে বেরিয়েছে আমাদের, আর 2000-2500-এর কাছাকাছি তো লোক ইনজিওর্ড হয়ে গেছে সারা জীবনের জন্য। তো এর হিসাব কে দেবে? তাই জন্য যারা বুদ্ধিজীবী আছেন না, পাকিস্তানের জনগণের জন্য খুব দুঃখ হয়, তারা প্লিজ এটা একবার দেখবেন। পাকিস্তানের জনগণের জন্য এত কিছুর পরেও আমার সমবেদনা আছে এবং আমার দেশেরও সমবেদনা আছে, যে আমরা চাই না পাকিস্তানের জনগণের কিছু হোক, কিন্তু এদের পরিবার নেই, এরা জনগণ না, বাবা মা স্ত্রী পুত্র সন্তান আমাদের ছিল না? আমাদেরও ছিল। তাই যখন আমরা সাফার করেছি, তাই পাকিস্তান গভর্নমেন্টের এখন চরম সাবধান হয়ে যাওয়া উচিত, চরম। এই যে ঘাটিগুলো দেখছে, এই জায়গাটা হচ্ছে এলওসির মধ্যে পড়ে এবং এটা পিওকের মধ্যে পড়ে, এই 3টে জায়গায় ঢুকে মেরে দিয়ে এসছে, বেশ করেছে, মেরেছে। আই এম প্রাউড অফ মাই কান্ট্রি। এই যে ব্লু প্রিন্ট, এই প্রতিটা ঘাটি নষ্ট করে দিয়ে চলে এসছে। 25 মিনিটে খেলা শেষ। বেশি নাটকবাজি করতে যায় পাকিস্তান আমাদের সাথে, 25 মিনিটে খেলা শেষ। এই যে ফাইটার জেটগুলো, এটা তো রাফেল, বুঝতেই পারছো, এটা হচ্ছে স্কাল। এমন মিসাইল দিয়েছে না, পাকিস্তান আগামী 100 বছর ওদের কাজ করলেও এই লেভেলের জিনিস কিনতে পারবে না। আর কিছু বুদ্ধিজীবী আছে, তারা ভাবে পাকিস্তানের কাছে F-16 আছে, তাদের জন্য বলে দিই, F-16 আমেরিকা পাকিস্তানকে দিয়েছে, ফ্যাক্ট, কিন্তু সেখানে বড় বড় করে লেখা আছে F-16 ভারতের বাউন্ডারি এবং ভারতের মধ্যে ব্যবহার করা যাবে না। আই রিপিট, F-16 আমেরিকা পাকিস্তানকে দিয়েছে, কিন্তু সেই F-16 যুদ্ধ বিমান ভারতের বাউন্ডারি এবং ভারতের ভেতর ব্যবহার করা যাবে না। তো ওরম F-16 নিয়ে কি করবে ভাই? তোমাদেরকে সত্যিই মুবারক পাকিস্তান, ওই ছাতার মাথার F-16 তোমাদেরকে মুবারক। এই হচ্ছে আমাদের আইএনএস বিক্রান্ত, মারাত্মক বিধ্বংসী। এটা নতুন আইএনএস বিক্রান্ত, পুরনোটা নয়। পুরনোটা যেটা 71-এ ব্যবহার করা হয়েছিল, এটা নতুন, ইন্ডিয়া মেড, প্রাউডলি মেড ইন ইন্ডিয়া। 40টার ওপরে যুদ্ধ বিমান, 40টার ওপরে যুদ্ধ বিমান ক্যারি করতে পারে। এছাড়া মিসাইল তো ছেড়েই দাও। এখন তো শোনা যাচ্ছে আইএনএস বিক্রান্তকে বিশাখাপট্টনম দিয়ে এমন জায়গায় রাখা হয়েছে, পাকিস্তান যদি একবারও ভাবে না আমাদের সঙ্গে যুদ্ধ করবে, আইএনএস বিক্রান্ত গুড়িয়ে দেবে, একদম গুড়িয়ে দেবে আইএনএস বিক্রান্ত। 1971-এ পুরনো আইএনএস বিক্রান্ত, ওরা ভেবেছিল আমাদের কাছে পিএনএস গাজী আছে। গাজী তখন প্রচণ্ড হাইফাই ছিল, কিন্তু আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে আমাদের দেশভক্তি এবং আমাদের দেশের অফিসারদের ট্যালেন্ট। কিছু করতে পারবে না। ওই পুরনো আইএনএস বিক্রান্ত দিয়ে হাই টেকনোলজির পিএনএস গাজীকে আমরা জলের তলায় জল সমাধি দিয়ে দিয়েছি। আর এটা তো আমাদের মেড ইন ইন্ডিয়া হাইফাই টেকনোলজির আইএনএস বিক্রান্ত। তোরা লাগবি কি দিয়ে আমাদের সঙ্গে? এখন আবার মানে নিউক্লিয়ার বমের ভয় দেখাচ্ছে। তো ভাই, তোদের কাছে যদি নিউক্লিয়ার বম থাকে, তোদের কাছে হয়তো সুতলি বোম, রকেট বোম টাইপের নিউক্লিয়ার বোম আছে। আমাদের দেশ থেকে যদি ব্রহ্মাস্ত্র ছাড়া হয়, তোরা আর বাঁচবি? তোরা তো আর বাঁচবি না। আমি চাই না নিউক্লিয়ার যুদ্ধ হোক, আমার দেশেরও ক্ষতি, ওদের দেশেরও ক্ষতি, সাধারণ মানুষের ক্ষতি। বাট এই যে পাকিস্তান লাফাচ্ছে না, ইন্ডিয়া আসা নেই কর, আরে ভাই কর सकते हैं, क्यों कर सकते हैं? কারণ তোমরা খুঁচিয়েছো, আমরা খোঁচাতে যাইনি। বারবার তোমরা আমাদের সঙ্গে অসভ্যতামি করেছো। 1948, 1965, 1971 and 1919 যুদ্ধ তোমরা ইনস্টিগেট করেছো। ফরগেট এভরিথিং। 2016 কি করেছো তোমরা? 2019 কি করেছো তোমরা? অ্যান্ড দিস 2025 এই অসভ্যতামিগুলো কি আমরা কোনোদিন, আমাদের তরফ থেকে তো কোনোদিনও পাকিস্তানে গিয়ে এইসব চুলকানি মার্কা জিনিস হয় না। আবারও বলছি, চুলকানি মার্কা জিনিস হয় না। তোমরা কেন করো? আমাদের দেশের মানুষের প্রাণ নয়, তোমাদের দেশের মানুষের প্রাণই প্রাণ। তো সবাইকে জানাই জয় হিন্দ, জয় ভারত। যুদ্ধ তো আশা করা যাচ্ছে হবেই। ঈশ্বরের কাছে নিবেদন যেন নিউক্লিয়ার ফাইট না হয়। আমার দেশের সাধারণ মানুষ, আমাদের প্রতিটা মানুষ আমাদের জন্যও খারাপ, আমাদের নেক্সট জেনারেশনের জন্য খারাপ। পাকিস্তানের তো ছেড়েই দিলাম, কারণ ভারতের কাছে যা নিউক্লিয়ার বম আছে, তাতে পাকিস্তান 100 বছরে ওই জায়গা, যদি ভারত সেই বম ডিপ্লয় করে না, পাকিস্তান আর আগামী 100 বছর উঠে দাঁড়াতে পারবে না, মানুষের বাসের যোগ্য থাকবে না ওই জায়গা। তো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা যে পাকিস্তানের একটু বুদ্ধির উদয় হোক। কারণ আমেরিকাও বারবার পাকিস্তানকে বলছে, পাকিস্তান তুমি নিউক্লিয়ার বমের দিকে যেও না, কারণ ভারতের কাছে যা আছে তুমি শেষ হয়ে যাবে। তাই পাকিস্তানের শুভ বুদ্ধি উদয় হোক।
জয় হিন্দ, জয় ভারত।